আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। চলতি অর্থ বছরেই দৃশ্যমান হতে পারে তিস্তা মহাপরিকল্পনার কর্মযজ্ঞ। এতে চীন, ভারত কিংবা নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের কারিগরি সহায়তা চাওয়া হবে। তবে পরিকল্পনা বাস্তবায়নে ভাবা হচ্ছে দেশীয় অর্থায়নের কথা। আর আগামী ফেব্রুয়ারির মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। এনটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জানাচ্ছেন হাসান মাহমুদ। দেশের উত্তর জনপদের মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িয়ে আছে তিস্তা। আবার এই তিস্তার ভয়াল রূপ দুর্ভোগেরও অন্য নাম। 2020 সালের দিকে তিস্তা মহাপরিকল্পনার প্রস্তাব ও উদ্যোগ আলোচনায় এলেও ভূ রাজনীতি, প্রকল্পের অর্থায়ন নিয়ে টানাপোড়েন এবং জটিল কূটনৈতিক সম্পর্কের কারণে বারবার আটকে যায় এই পরিকল্পনা। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে পানি সম্পদ মন্ত্রী জানালেন, এবার দৃশ্যমান হতে চলেছে এই মহাপরিকল্পনা। আমাদের স্টাডির কাজ চলছে, পাশাপাশি আমরা বাহিরের অনেকের টেকনিক্যাল সাপোর্ট চেয়েছি, অনেক দেশের, সেটা ইন্ডিয়া, নেদারল্যান্ড বা অন্য কোনো দেশ যদি আমাদেরকে সেই সহায়তা করেন, সব কিছু মিলে আমরা একটা ডিটেলড স্টাডি রিপোর্ট কমপ্লিট করে ডিজাইন প্ল্যানে এগিয়ে যাব। এই অর্থ বছরেই জাতির সামনে এই তিস্তা প্রকল্পটাকে আমরা সামনে নিয়ে আসব এবং এটাকে দৃশ্যমান করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই প্রকল্পের অর্থায়ন নিয়েও কথা বলেন পানি সম্পদ মন্ত্রী। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি হয়তোবা এভারেজ প্লাস মাইনাস 15,000 কোটি টাকা লাগতে পারে। না, এটা আসবে কোত্থেকে বা এটার অর্থায়নটা এখন পর্যন্ত দেশীয় আমরা যেখানে পদ্মা ব্যারেজ নির্মাণ করার ক্ষেত্রে জিওবি ফান্ড 35,000 কোটি টাকার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আপনাকে দেখতে হবে যে তিস্তা প্রকল্প করার জন্য টাকার জোগান বা তিস্তা মহাপরিকল্পনা করার জন্য আমাদের 15,000 কোটি টাকা পদ্মা ব্যারেজের চেয়ে কম। তো এটা আমরা জিওবি ফান্ড থেকে আমরা দিতে পারবো। পশ্চিমাঞ্চলের পানি সংকট দূর করা, সেচ সুবিধা বৃদ্ধি এবং নদীর স্বাভাবিক প্রবাহ রাখতে রাজবাড়ীর পাংশায় প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প ফেব্রুয়ারির মধ্যেই উদ্বোধন হচ্ছে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী। প্রায় 35,000 কোটি টাকার 7 বছরের প্রকল্প আমরা একটাকে পাশ করেছি। আগামী বছরের প্রায় প্রথম দিকে মাননীয় প্রধানমন্ত্রী এই কাজের শুভ উদ্বোধন করবেন এবং কাজ চলমান হবে, কাজ শুরু হবে 27-এর প্রথম মাসের দিকে, প্রথম বা সেকেন্ড মাস বা প্রথম দিকে এটা পদ্মা ব্যারেজের কাজ শুরু হবে। পদ্মা ব্যারেজের কাজ। এছাড়া দখলকৃত খাল ও নদী উদ্ধারে সরকারের কঠোর হবার কথা তুলে ধরেন মন্ত্রী। যারা খুব বেশি প্রভাব বিস্তার করতে চাইবে কোনোভাবেই, তারা যেন সরকারি জায়গায় দখল করে সেখানে অবস্থান করতে পারবে না, কারণ ওনাদের তো পেপারস নাই। নদীর নাব্যতা ফিরিয়ে আনা, নদী ভাঙন রোধে সরকার বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। অবস্থানে চলে গেছে কেন আমরা দেখি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পানি সম্পদ মন্ত্রীর পুরো সাক্ষাৎকার দেখবেন আজ সন্ধ্যা 6:15। কাল অনুষ্ঠিত হবে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। এ উপলক্ষে নির্বাচন কমিশনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনের ব্যস্ততার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শিউলি রায়। শিউলি, কাল তো রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ করা হবে, ইসির প্রস্তুতির বিষয়ে কি জানতে পেরেছেন? লিমা, দেখুন, আপনি নিশ্চয় কিছুক্ষণ আগেই বলে দিয়েছেন যে দীর্ঘ 35 বছর প্রতীক্ষার পর কিন্তু আগামীকালকে আপনার সংসদ ভবন কক্ষে অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনটি হচ্ছেন এবং সেটি দুপুর 2টা থেকে বিকাল 5টার মধ্যে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবেন। এবং এই নির্বাচনে কিন্তু ইতিমধ্যে গতকালকে এই নির্বাচন নিয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদ উনি কিন্তু একটি ব্রিফিং করেছেন এবং উনি কিন্তু বলেছেন যে ইতিমধ্যে এই নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এই নির্বাচনটির জন্য এবং এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 20 জন কর্মকর্তা এবং এএম নাসির উদ্দিনের নেতৃত্বে 20 জন কর্মকর্তা কিন্তু এই নির্বাচন তত্ত্বাবধায়ক নির্বাচনে
তদারকি করবেন এবং নির্বাচনের দায়িত্ব পালন করবেন। এছাড়াও আপনাকে বলে রাখা ভালো যে এই নির্বাচনটি যেহেতু দীর্ঘ ৩৫ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে, তো এই নির্বাচনকে ঘিরে আসলে অনেকের কৌতূহল থাকলেও এটা বোঝাই যাচ্ছে যে যেহেতু সংসদ সদস্য বা বিএনপির পক্ষে, যদি সরকার দলীয় পক্ষে সংসদ সদস্য হচ্ছে 247 জন সংসদ সদস্য রয়েছেন এবং এর মধ্যে কিন্তু 11 দলীয় জোট জামাতের কিন্তু 90 জন সংসদ সদস্য রয়েছেন। তো এছাড়াও 8টি স্বতন্ত্র আপনার প্রার্থী তারা ভোট রয়েছে। তো কালকে ভোটে আসলে দেখার বিষয় যেহেতু যে 8টি স্বতন্ত্র যে ভোটার তারা আসলে কোন দিকে তারা ভোটটা দিবেন, এবং এছাড়াও যেহেতু সরকারিও দলের 247 জন সংসদ সদস্য রয়েছেন, সেখানে বোঝাই যাচ্ছে যে রাষ্ট্রপতি আসলে আমাদের আগামী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। তো সেটাই দেখার বিষয়। এইদিকে আপনি যেটা বললেন যে ইসির প্রস্তুতি কেমন, ইসি সম্পূর্ণ প্রস্তুত এই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে। লিমা, জানছিলাম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির খবর। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে এনসিপি নেতা এবং নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। রিটে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 17 কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ের 5 জন কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে দেওয়া হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এত কর্মকর্তাকে অবসরে পাঠানোর এটাই প্রথম ঘটনা। গত বছরের 5 মার্চ বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও অন্যান্য কমিশনারদের কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রেখে নাজেহালের ঘটনায় সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে মোট 22 কর্মকর্তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বিএসইসি। এই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করে বিএসইসি। স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সরকার সাধুবাদ জানাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন কথা বলেন। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সরকারের নেয়া নানা কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে বলে আশা করেন রিজভী। যে কোনো ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা বিএনপির নেতাকর্মীরা শক্ত হাতে মোকাবেলা করবে বলেও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। নতুন করে শপথের অঙ্গীকার তৈরি হয়। আমরা আগামী দিনে আরও যত বাধা, আরও যত প্রতিবন্ধকতায় আসুক, বিএনপিকে ধ্বংস করার যে কোনো চক্রান্তই করা হোক জাতীয় বা আন্তর্জাতিকভাবে, সেটিকে প্রতিহত করার আমরা প্রেরণা পাই এই দুই মহান নেতা এবং নেত্রীর মাজারে এসে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার এখন কয়েক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি। পোশাক খাতের পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণে হালাল অর্থনীতি বড় ভূমিকা রাখতে পারে। সকালে রাজধানীর একটি হোটেলে মালয়েশিয়ান হাই কমিশন আয়োজিত মালয়েশিয়া বাংলাদেশ বাজার সংযোগ এবং বাংলাদেশে হালাল শিল্পের ব্যবহার বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বারের সভাপতি আনোয়ার শহীদ সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের ফ্যাসিস্ট নেতাদের যথাযথ বিচার করতে না পারলে ভবিষ্যতে কোনো সরকারের ফ্যাসিস্ট হওয়ার পথ বন্ধ হবে না। কথা বলেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার AFM
সিদ্দিকী। সকালে বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে মুভমেন্ট ফর জাস্টিস আয়োজিত ৩৬ জুলাই জাতীয়তাবাদের চেতনায় গণতন্ত্রের প্রত্যয় শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, দেশের মানুষের দীর্ঘদিনের ক্ষোভ আর বঞ্চনার বহিঃপ্রকাশ হিসেবে স্বৈরাচারের পতন হয়েছে। উপাচার্য আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বৈষম্য এবং বিচারহীনতার কারণে স্বাধীনতার সুফল পায়নি দেশবাসী। দেশবিরোধী আওয়ামী লীগের ফেরার পথ বন্ধ করতে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান অধ্যাপক সিদ্দিকী। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সের সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের উত্তেজনা, হামলা ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও মাদ্রাসা শিক্ষার্থী সহ অন্তত ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত 11:30টার দিকে শহরের পশ্চিম মেড্ডার পুলিশ লাইন্সের ভিতরে এ ঘটনা ঘটে। পুলিশ, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমনে রাতে পুলিশ লাইন্সের ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিআইজি অনুষ্ঠান উপভোগ করে চলে যাওয়ার পরও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এ সময় উচ্চস্বরে গান বাজনা হওয়াতে মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশ লাইন্সের ভেতরে গিয়ে উচ্চস্বর কমাতে বলে। এ নিয়ে পুলিশ ও মাদ্রাসা ছাত্রদের মাঝে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে মাদ্রাসা শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ হয়। কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 2 রাউন্ড গুলি সহ মোহাম্মদ রাসেল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেলে দাউদকান্দি উত্তর হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের শফিউল্লাহ মুন্সি বাড়ির সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে হত্যা ও দস্যুতা সহ 4টি মামলা রয়েছে। গোপালগঞ্জে 64,000 পিস ইয়াবা, মাদক বিক্রির 4,55,000 টাকা এবং একটি বিলাসবহুল গাড়িসহ 2 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ভোররাতে শহরের এলজিইডি মোড় থেকে তাদেরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হাসানুর রহমান জানান, বিপুল পরিমাণ মাদক আসার গোপন সংবাদের ভিত্তিতে শহরের এলজিইডি মোড়ে ভোররাতে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সাদা রঙের একটি মাইক্রোবাস তল্লাশি করে জেলার শীর্ষ মাদক কারবারি উজ্জ্বল মোল্লা ও তার সহযোগী ওয়াসিম মোল্লাকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে 5,000 পিস ইয়াবা এবং লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। পুলিশ আরও জানায়, মাদক কারবারি উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে 10টির অধিক মাদক মামলা রয়েছে। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন। মঙ্গলবার রাত 10টায় দিনাজপুরের বিরল উপজেলার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি দিনাজপুর 7 ও দিনাজপুর 2 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুধু মানসিকভাবে নয়, কৌশলগতভাবেও বাংলাদেশকে আক্রমণাত্মক ক্রিকেট খেলা উচিত। এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এই পরামর্শ দিলেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদদের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড। প্রিয় শিষ্যদের এমন সাফল্যে গর্বিত দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। বাংলাদেশের পেস বোলিংকে নতুন উচ্চতায় নিতে কাজ করেছেন অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তির তত্ত্বাবধানে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা নিজেদের পরিশীলিত করেছেন। উঠে এসেছেন শরীফুল ইসলাম, হাসান মাহমুদরা। তাই অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে বাংলাদেশের পেসারদের দাপট দেখে গর্বিত ডোনাল্ড। It's wonderful to see how this team has grown, beating Pakistan at home. পাকিস্তানের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে হারানো সত্যি অবিশ্বাস্য। তবে এটা সত্য, দ্বিতীয় টেস্টে অজিরা কঠিন লড়াইয়ের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চাইবে। আমি যদি বাংলাদেশের ড্রেসিং রুমে থাকতাম, অবশ্যই দলের প্রতি আমার বার্তা থাকতো রক্ষণাত্মক না হয়ে আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলা। শুধু মানসিকভাবে নয়, কৌশলগত দিক থেকেও আক্রমণাত্মক মনোভাব থাকতে হবে, যেমনটা প্রথম টেস্টে ছিল। ডারউইন টেস্টে সবচেয়ে সফল ছিলেন হাসান মাহমুদ। যদিও তাসকিন আহমেদকে বাংলাদেশের পেস আক্রমণের নেতা হিসেবে দেখছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি। I think Taskin
Ahmed. বাংলাদেশের পেস ইউনিটের প্রধান হিসেবে তাসকিন আহমেদ অনবদ্য। 5-6 উইকেট পাননি, তবে প্রথম টেস্টে তার চেষ্টা ছিল চোখে পড়ার মতো। আর হাসান মাহমুদের কাউন্টি ক্রিকেট তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। আশা করি শরীফুল ইসলামকেও কাউন্টি খেলতে দেখতে পাবো। Contributions, 2 first, 3 first. বাংলাদেশের এই জয় শুধু একটি টেস্ট ম্যাচের জয় নয়, বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে আত্মবিশ্বাসের নতুন অধ্যায়। আর সেই সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশের সাবেক এই পেস বোলিং কোচ। কুশল ইয়াসির, NTV স্পোর্টস ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।